কিছু প্রশ্ন উঠছে একদম শুরু থেকেই যে আমি সংবিধান লঙ্ঘন করছি আদিবাসী শব্দটা ব্যবহার করে, আমি আদিবাসী শব্দটা ব্যবহার করতে পারি না। আসলে পারি কিনা আমি একটু এই ভিডিওতে সেই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা সবাই হচ্ছে সংবিধানের 23-এর ক অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছেন। তো আপনারা সম্ভবত অনেকেই জানেন, আবার অনেকেই নাও জানতে পারেন যে বাংলাদেশের 72 সংবিধান তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত টোটাল 17টা সংশোধনী হয়েছে। এই টোটাল 17টা সংশোধনীর মধ্যে সবচেয়ে বাজে সংশোধনী যেটা ছিল সেটা হচ্ছে আপনার পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনীতে আদালতের একটি রায়কে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো একটা রাজনৈতিক সমাধানের মাধ্যমেই হচ্ছে যে 1996 সালে বিএনপি সরকার নিয়ে এসেছিল, যার জন্য জামাত এবং আওয়ামী লীগ জোটগতভাবে হচ্ছে আন্দোলন করেছিল তারা, এবং তারা এটাকে বাধ্য করেছে, এবং বিএনপিও সেই আন্দোলনটাকে রেসপেক্ট করে মধ্যরাত পর্যন্ত সংসদ পরিচালনা করে এই তত্ত্বাবধায়ক সরকারকে এনেছিলেন। দেখেন, একটা গণতান্ত্রিক ডিসিশন যেটা বাংলাদেশের মানুষজন সবাই মিলে একসাথে নিয়েছিল, সকল বিএনপিও কোনো না কোনো পয়েন্টে গিয়ে একমত হয়েই হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে এসেছিল, এবং সেই বিষয়টাকে হচ্ছে যে আদালতের একটা রায় দিয়ে মানে আদালতের অবজারভেশনটাকে বেস করে হচ্ছে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই হচ্ছে সংবিধান সংশোধন করে ফেলা হলো। এই পঞ্চদশ সংশোধনী হচ্ছে সেই সংশোধনী যে সংশোধনীর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ধারাকে নষ্ট করে দেওয়া হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। মজার তথ্য হচ্ছে এই সংশোধনীর মধ্যেই সর্বপ্রথম এই 23-এর ক অনুচ্ছেদটা যুক্ত করা হয়। এর আগে বাংলাদেশের সংবিধানে কখনো আদিবাসী জনগোষ্ঠী নিয়ে কোনো কিছু বলা হয়নি, এবং বাংলাদেশের সকল নাগরিককেই হচ্ছে সমানভাবে ট্রিট করা চেষ্টা করা হয়েছে, যদিও দরকার ছিল, এটা আমিও স্বীকার করি। কিন্তু এইখানে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, 23-এর ক অনুচ্ছেদ কি বলছে? 23-এর ক অনুচ্ছেদ বলছে ক্ষুদ্র বলছে যে রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন, বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে। এখানে দেখেন, সংবিধানের যদি আমি ধরে নিই পঞ্চদশ সংশোধনী এখন পর্যন্ত তো ভ্যালিড আছে, সংবিধানে যদি আমি সঠিক ধরে আগাই তাহলে সেই ক্ষেত্রে প্রথমত বলছে হচ্ছে তিনটা জিনিস এখানে বলতেছে। উপজাতি বলতেছে, ক্ষুদ্র জাতিসত্তা বলতেছে, নৃগোষ্ঠী বলতেছে, তাদের অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ যে আঞ্চলিক কি আছে, যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, এগুলার হচ্ছে উন্নয়ন এবং বিকাশের ব্যবস্থা করতে হবে হচ্ছে রাষ্ট্রের। এখন দেখেন, এই আসলে আঞ্চলিক সংস্কৃতি বা ঐতিহ্য বলতে আসলে কি বোঝায়? গতকালকে কিছুটা আপনাদের সাথে আলাপ করেছিলাম, আদিবাসীদের ভূমি সেন্সটা কেমন বা তাদের জীবন ব্যবস্থাটা কেমন, কিছুটা আলাপ করার চেষ্টা করেছিলাম। তার মানে সংবিধান এটাকে ভ্যালিড বলতেছে। আপনারা যে 23-এর ক রেফারেন্স দিন, সেই 23-এর ক অনুসারে হচ্ছে আদিবাসীদের ভূমির অধিকার বা আদিবাসীদের যে সাংস্কৃতিক এবং আলাদা যে অধিকারগুলো আছে সেগুলোকে সংবিধান রেটিফাই করে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তারা কি আসলে নৃগোষ্ঠী? আপনারা যে নৃগোষ্ঠী বলছেন, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, কোথায় বলছে এটা? এটা কোথায় আমরা পাচ্ছি? এখন হচ্ছে যে আমরা কিভাবে বুঝলাম যে এই আমাদের পার্বত্য চট্টগ্রামে বসবাস করা মানুষ কিংবা মণিপুরি, সাঁওতাল, মুরং, হাজং, ওনারা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই জিনিসটা আমরা কোথায় জানলাম? আমরা যে বলছি আদিবাসীও তো, উপজাতিও তো বলছি, উপজাতি কেন আমরা বলি না? আর সাংবিধানিকভাবে বা আইনগতভাবে কেন বলি না? কোথায় বলা হচ্ছে এরা নৃগোষ্ঠী? এটা কোথায় জানলাম? এটা আমরা জানছি হচ্ছে 2019 সালের মার্চ মাসের 23 তারিখে প্রকাশিত একটা গেজেট থেকে, যে গেজেটের মধ্যে টোটাল 50টা, দুঃখিত আমার ভিডিও পজ করতে হয়েছিল, আজান চলছিল, যার কারণে ভিডিওটা পজ করেছিলাম। এবং এটাও মজার কথা জিনিস হচ্ছে, এটাও হচ্ছে যে একজন বাঙালি মুসলমান হিসাবে আমার সংস্কৃতি এবং এই জিনিসটাকে আমার ফলো করাই লাগবে, এটাকে আমার শ্রদ্ধা করাই লাগবে। এই আলাপটাই করছি যে তাদেরও, আদিবাসীদেরও যে সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতিটাকে আমাদের শ্রদ্ধা করা লাগবে। তো যেটা বলছিলাম যে আমরা কোথা থেকে জানলাম, এটা জানলাম হচ্ছে আমরা 2019 সালের মার্চ মাসের 23 তারিখে যে অফিসিয়াল গেজেটটা হয়েছে সেই গেজেটে, এবং সেই গেজেটে টোটাল 50টা জাতিগোষ্ঠীকে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সরকারের পক্ষ থেকে আইডেন্টিফাই করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আসলে কি বোঝায়, আমি কি আদিবাসী বলতে পারবো কিনা। একটা জিনিস বলছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা সাংবিধানিক অধিকার আছে, চিন্তা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। এটা সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা আছে, এটা আমার একটা মৌলিক অধিকার, যে আমি কি চিন্তা করি, আমি কি ভাবি, সেই জিনিসটা আমি বলতে পারবো, সেটা আমার একটা সাংবিধানিক অধিকার। তবে অবশ্যই আবার এটা বুঝবেন যে বাক স্বাধীনতা মানে কিন্তু এইটা না যে যা ইচ্ছা তা বলা।
বাক স্বাধীনতা মানে হচ্ছে অন্যের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নিজের মত প্রকাশ করা। এবং আপনি কখন বুঝবেন যে আপনার বাক স্বাধীনতা এটা এখন আর না? তার একটা সহজ সূত্র হচ্ছে, আপনার বাক স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত আপনার বাক স্বাধীনতা, যতক্ষণ না সেটা গিয়ে অন্য মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে। এখন দেখেন, এই যে গেজেটটার কথা বললাম, আমি প্রত্যেকটারই হচ্ছে যে রেফারেন্স আমার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা এগুলো দেখে নেবেন একটু। এই যেই প্রজ্ঞাপনে বলা হচ্ছে, সেই প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010-এর 19 ধারার প্রদত্ত বলে হচ্ছে সরকার এই ক্ষুদ্র নৃগোষ্ঠী আইডেন্টিফিকেশন করলো, 50টা করলো। এখন কি বলছে আসলে এই ধারাতে? এই ধারার মধ্যে কাদেরকে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে? প্রত্যেক যারা আইন পড়েন তারা জানেন যে আইনের ডেফিনেশন ক্লজ হচ্ছে বা আইনের বিভিন্ন টার্মিনোলজির সংজ্ঞা দেওয়া হচ্ছে আইনের 2 ধারাতে। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, এই ধরনের একটা আইন যেহেতু আছে, ডেফিনেটলি আমি একটা ডেফিনেশন পাবো, হোয়াট ডাজ ইট মিন বাই ক্ষুদ্র নৃগোষ্ঠী অর এথনিসিটি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠা আইন 2010-এর ধারা 2-এর উপধারা 2-তে ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থ তফসিলে উল্লেখিত বিভিন্ন আদিবাসী তথা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শ্রেণীর জনগণ। দেখেন, আমাদের দেশের আইনে বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থ তফসিলে উল্লেখিত বিভিন্ন আদিবাসী। শব্দটা আদিবাসী লেখা সরকারি আইনে। এখন আপনাদের যদি মনে করেন যে আদিবাসী শব্দটা বলা আইনগতভাবে অপরাধ, আমার বিরুদ্ধেও মামলা একটা করবেন, পাশাপাশি সরকারের বিরুদ্ধে একটা মামলা করবেন। কারণ হচ্ছে যে এই শব্দটা আইনে ব্যবহার করা হয়েছে, আমি বেআইনি কোনো শব্দ ব্যবহার করতেছি না, বিশ্বাস করেন। এই জিনিসটা আইনে আসছে বিধায় আমি বলতেছি, আদারওয়াইজ আমি বলতাম না এই শব্দটা। এবং আপনাদের আমি আগেও মনে হয় বলার চেষ্টা করছি যে আইন কিছুটা পড়াশোনা করে তারপরে হচ্ছে যে কথা বলতেছি, কারণ আমার নিজেরও গ্রেফতারের ভয় আছে, আমার নিজেরও হচ্ছে যে ভয় আছে যে আমি যা বলতেছি তাতে আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কিনা। এখন আমি যদি বলি উপজাতি বলে, বরঞ্চ উল্টা আপনারা অপরাধ করতেছেন, তাহলে আমি যদি আপনাদের মতো অসহিষ্ণু হয়ে গালাগালি শুরু করি, তাহলে দেখেন, আপনারা এমন একটা ডকুমেন্ট দেখাইতে পারবেন না, এমন একটা আইন দেখাইতে পারবেন না যেই আইনের মধ্যে বাংলাদেশের আদিবাসীদেরকে উপজাতি হিসাবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সরকারি কোনো ডকুমেন্টে নাই, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা ব্যবহার করা হয়েছে। সরকার হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর কি বলে এটা, যে ভাবাবেগের প্রতি সম্মান প্রদর্শন করে অনেক সময় কিছু শব্দ নিয়ে খেলে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এরকম একটা শব্দ। তাহলে উপজাতি জিনিসটা কি? এতটুক তো আপনারা বোঝেন। আপনারা উপনদী বলতে কি বোঝায় আসলে? দেখেন, উপনদী আপনি কোনটাকে বলবেন? যখন একটা নদীর শাখা বের হয় তখন সেটাকে উপনদী বলে। উপশহর কখন বলে? যে একটা শহরের থেকে যখন আলাদা, মানে এখন সিলেটের উপশহর তো আর হচ্ছে যে নোয়াখালীতে হবে না, সিলেটের উপশহর সিলেটেই হবে। মানে একটা প্রধান জিনিস থেকে যখন আরেকটা ছোট জিনিস বের হয় তখন সেটাকে উপজাতি বা উপশব্দটা ব্যবহার করে বোঝানো হয়। এতটুক তো ক্লিয়ার যে বাংলাদেশের যারা আপনারা যাদেরকে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতেছেন, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাঙালি জাতির কোনো পরবর্তী ভার্সন না, বা বাঙালি জাতি থেকে বের হয়ে আলাদা হয়ে যাওয়া কোনো ভার্সন না। আপনারা উপজাতি বলতে বাংলাদেশের অনেক ধরনের জনগোষ্ঠী আছে, এটা আপনাদেরকে ওই ডেফিনেশনের দিকে যাবো না, এটা একটা আলাদা বিতর্ক, কিন্তু হয়তো ওইটাতে অন্য কোনো সময় ঢোকা যেতে পারে। কিন্তু এতটুকু বোঝেন, উপশব্দটা দিয়ে আসলে বোঝায় হচ্ছে মূল জিনিস থেকে আলাদা হওয়া কোনো একটা জিনিসটা। আদিবাসীদের খাদ্যাভ্যাস, আদিবাসীদের গায়ের রং, ওদের ভাষা, ওদের জাতিসত্তা কোনো সময় বাঙালিদের সাথে মিলে না। তারা একটা আলাদা, সম্পূর্ণ কমপ্লিটলি একটা আলাদা জাতি, আমরা একটা আলাদা জাতি। এখন মানে উপজাতি জিনিসটা আসলে বা আদিবাসী জিনিসটা আসলে কি, সেটা নিয়ে আপনারা পড়াশোনা করার জন্য আমি কমেন্ট সেকশনে আপনাদেরকে আদিবাসী ও ট্রাইবাল জাতিগোষ্ঠী কনভেনশন 1998 এটার রেফারেন্স দিয়ে দিব। এখানে আপনারা অনুচ্ছেদ 1-এর ক এবং খ উপ অনুচ্ছেদে গিয়ে ডেফিনেশন পেয়ে যাবেন, কোনটাকে আসলে উপজাতি বলা হয়, কোনটাকে আসলে আদিবাসী বলা হয়। আপনাদের সহজ করার জন্য একটু বলে দিই যে স্বাধীন দেশসমূহে ট্রাইবাল জাতিগোষ্ঠীর ক্ষেত্রে যাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থা জাতীয় জনসমষ্টি থেকে স্বতন্ত্র এবং যাদের মর্যাদা সম্পূর্ণ কিংবা আংশিকভাবে তাদের নিজস্ব প্রথা কিংবা ঐতিহ্য অথবা বিশেষ আইন বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? আর আদিবাসী তাহলে কাদেরকে বলতেছে? আদিবাসী বলতেছে হচ্ছে স্বাধীন দেশসমূহের জাতিগোষ্ঠীর ক্ষেত্রে যাদের আদিবাসী হিসেবে গণ্য করা হয় এই বিবেচনায় যে তারা দেশটির বিজয়
বোঝেন? দেশটির বিজয়, আমি যদি স্বাধীনতা যুদ্ধ বলি, উপনিবেশ স্থাপনকালে, অর্থাৎ যদি আমরা ব্রিটিশ শাসন আমল ধরি, অথবা বর্তমান রাষ্ট্রের সীমানা নির্ধারণকালে এই দেশে কিংবা যে ভৌগোলিক ভূখণ্ডে দেশটি অবস্থিত সেখানে বসবাসকারী জাতিগোষ্ঠীর বংশধর এবং তারা আইনগত মর্যাদা নির্বিশেষে তাদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিষ্ঠানের আংশিক বা সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ রাখে। তার মানে এইখানে উপজাতির সাথে আদিবাসীর একটা বেসিক পার্থক্য হচ্ছে তারা উপনিবেশ স্থাপনকালে, বিজয়কালে বা সীমানা নির্ধারণ কালেই হচ্ছে এই ভূখণ্ডের মধ্যে আগে থেকে বসবাস করতেছে। আমার লাস্টের ভিডিওতে কিন্তু আমি এটা আপনাদের ক্লিয়ারলি বলছি, আমাদের যখন উপনিবেশ স্থাপন হয় তখনও কিন্তু এরা আগে থেকেই ছিল এবং এদের উপরে কন্ট্রোল তখনও করা যায় নাই, এবং এদেরকে হচ্ছে যে আলাদা স্বতন্ত্র একটি জেলার মর্যাদা দেওয়া হয়েছিল। এই ডেফিনেশনগুলো পড়লেই আপনারা ক্লিয়ারলি বুঝবেন যে এটা আসলে আদিবাসী হবে। এখন এবং আমি তো আপনাদেরকে আইনের রেফারেন্সও দিলাম, আইনের রেফারেন্সটা আপনাদের সাথে আমি অ্যাড করে দিব কমেন্ট সেকশনে, আপনারা একটু নিজেরা গিয়ে পড়ে নিব। এবং আপনাদের যত রাগ আছে, যত ক্ষোভ আছে, আল্লাহর রাস্তা আমার উপরে এগুলো দেখাবেন না, কারণ এগুলো আমার কথা না। আইনের ভাষা আমি ব্যবহার করতেছি, বাংলাদেশ সরকারের আইন ব্যবহার করতেছি, 2010 সালের আইন। এখন এগুলো আপনারা মানা না মানা এগুলো আপনাদের বিষয়। আরেকটা শেষ বিষয় আপনাদের সাথে বলি যে আমি আসলে টেকনিক্যালি এত এক্সপার্ট না, যদি পারতাম আমি সুন্দর করে গুছিয়ে আপনাদের জন্য ভিডিওতে জিনিসগুলো নিয়ে আসতাম। আমি ভিডিও বানাই হচ্ছে তথ্য শেয়ার করার জন্য, এবং আমার উদ্দেশ্য কোনোভাবেই কারো মনে কষ্ট দেয়া, আঘাত দেয়া না, কোনো ধরনের উস্কানি দেয়া না। আমার উদ্দেশ্য তথ্যগুলো শেয়ার করা, এবং আমি এই ভিডিওগুলো মূলত আমার বাঙালি ভাই বোনদের উদ্দেশ্যে শেয়ার করছি, যাতে আমরা আলাপগুলো বুঝে কথা বলতে পারি। আলাপ না বুঝে কথা বললে বিভেদ তৈরি হবে, বিভেদ তৈরি করলে আসলে কোনো লাভ নেই। এই আদিবাসী জনগোষ্ঠী বর্তমানে তারা চাচ্ছে তারা আমাদের সাথে মিলে মিশে একসাথে একটি দেশ তৈরি করার জন্য, এবং যেই স্বপ্নটা আমরা দেখছি যে আমরা ওইখানে গিয়ে জমি কিনবো, আমরা ওইখানে গিয়ে থাকবো, তারা আমাদের এখানে এসে থাকবে, এই স্বপ্ন তারাও দেখতেছে। কিন্তু তার জন্য যে তুমি আমি যে একটা বিভেদ তৈরি হয়ে আছে, সেই বিভেদের জায়গা থেকে আসতে হবে। আপনারা যত বেশি তাদের পক্ষে কথা বলবেন, তারা তত বেশি নিজেদেরকে আমাদের অংশ মনে করবে। আমার এই ভিডিওগুলো যারা শেয়ার করছেন আদিবাসী মানুষেরা, বিশ্বাস করেন আমার কাছে অনেক মেসেজ আসতেছে, তারা অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং তারা বলতেছে তারা এটাই চাচ্ছে যে বাঙালি জনগোষ্ঠী তাদের কষ্টগুলো বুঝবে, তাদেরকে স্বীকৃতি দিবে এবং তাদেরকে আপন করে নিবে। এই যে আপনারা তুমি আমির মানে পলিটিক্সে আসেন, এই পলিটিক্স দিয়ে আসলে দেশের সমস্যার সমাধান হবে না। আমি কেন কথা বলতেছি ওনাদের পক্ষে জানেন? আমার মূল উদ্দেশ্য কিন্তু এই মানুষগুলাকে হচ্ছে যে আলাদা রাষ্ট্র করে দেয়া না, কোনো ধরনের বিভেদ তৈরি করা না। আমার মূল উদ্দেশ্য আমরা সবাই মিলেমিশে থাকা, এবং এই উদ্দেশ্যেই কথা বলতেছি। আপনারাও কথা বলেন, দেখেন যে আলটিমেটলি এরা আপনাদেরকে ওন করবে, আপনারা এদেরকে ওন করবেন, মিলেমিশে সবাই থাকতে পারবেন। তখন আর তৃতীয় পক্ষের এসে প্রোটেকশন দেওয়ার প্রশ্ন আসবে না। তখন আপনারা মিলেমিশে সবাই একসাথে একটা সুন্দর বাংলাদেশ করতে পারবেন। 17 বছর পরে, 17 বছরও না আসলে, বাংলাদেশের স্বাধীনতার পরে স্বৈরাচারী এরশাদের পরে যেই এরশাদ পতনের আন্দোলনের পরে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছিলাম, সেই স্বপ্ন তো আসলে পুরোপুরি আমাদের প্রতিষ্ঠিত হয় নাই। এখন একটা সুযোগ আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে দেশটাকে একটা নতুন বাংলাদেশে তৈরি করব। আমরা বলছি এটা নতুনভাবে স্বাধীন হওয়া বাংলাদেশ বা বাংলাদেশ 2.0। আমার এই আলাপগুলা করার মূল উদ্দেশ্য বাংলাদেশ 2.0-তে আদিবাসী বাঙালির যে বিরোধ আছে সেই বিরোধ থাকবে না। আমরা সবাই মিলেমিশে বাংলাদেশি হব। আমরা স্বীকার করে নিব আমরা বাঙালি, তারা আদিবাসী, তারা মারমা, তারা চাকমা, তারা তঞ্চঙ্গা, তারা সাঁওতাল, তারা গারো, সবার মানে বহু জাতিসত্তার একটা দেশ, বহু ভাষার একটা দেশ, বহু সংস্কৃতির একটা দেশ। বৈচিত্র্যই হচ্ছে সৌন্দর্য। এই বৈচিত্র্যটাকে গ্রহণ করে আমরা সবাই মিলে একটা দেশ হব। আমরা সবাই বাংলাদেশি হব, আমরা সবাই বাঙালি হওয়ার চেষ্টা করব না। সবাইকে ধন্যবাদ।